আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা জারণ বিজারণ টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, জারণ বিজারণ জিনিসটা কি? জারণ বিজারণ হলো একটি রাসায়নিক প্রক্রিয়া বা বিক্রিয়া যাতে ইলেকট্রন আদান প্রদান ঘটে। আমি একটু ভালো করে যদি বলি, যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। ঠিক আছে, যেহেতু বলছি জারণ বিজারণ বিক্রিয়া, তার মানে এখানে জারণ আলাদা পার্ট, বিজারণ আলাদা পার্ট। আবার আমি এখানে সংজ্ঞাতে যখন বলছি ইলেকট্রন আদান প্রদান, মানে একজন দান করবে আরেকজন গ্রহণ করবে, তার মানে এখানেও কি ত্যাগ করা আর গ্রহণ করা কি দুটা আলাদা ভাগ আছে। তাই দেখো, জারণ যারা, তারা হলে ইলেকট্রন দান করে, এটা হলো ইলেকট্রন গ্রহণ করে। কারণ অনেকে ভুল করে ফেলে, জারণ বিজারণে একটু কনফিউশনের মধ্যে থাকে যায়। জারণ মানেই ছাড়ন, কথা কি? জারণ মানেই ছাড়ন। ছাড়ন মানে কি? ইলেকট্রন ছেড়ে দিতেছে, দান করে দিতেছে। এইটা আর কোনোদিন মনে হয় না, তোমরা ভুলবা। ভুলে গেলে মনে রাখবো জারণ মানেই ছাড়ন। তাই শেষ। এখন দেখো, তোমাদের জারণ বিজারণ কাকে বলে আমি বলে দিয়েছি, তারপরে তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তারপরে আমি একটা বিক্রিয়া দিয়ে তোমাকে দেখাবো যে জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া। যুগপৎ বিক্রিয়া মানে দেখো এখানে জারণ ঘটতেছে আবার বিজারণ ঘটতেছে। দেখো, ইলেকট্রন একটা বিক্রিয়া, ইলেকট্রন দানও করতেছে আবার গ্রহণও করতেছে, দুটা মিলিয়ে সম্পূর্ণ বিক্রিয়াটা সংগঠিত হয়। এর জন্য জারণ বিজারণ একসাথে ঘটে দেখে একে বলে জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া। যেমন এটাকে বলে জারণ অর্ধ বিক্রিয়া, আবার এটা বিজারণ অর্ধ বিক্রিয়া। এই দুটো মিলে কি হয়? সম্পূর্ণ বিক্রিয়া ওয়ান। আমাদের ছোটবেলায় যেমন পড়ছিলাম সম্পূর্ণ দৈর্ঘ্য কত, ওয়ান বলতাম ভগ্নাংশের অঙ্কে। এটার দ্বারা কি বোঝায়? সম্পূর্ণ বিক্রিয়াটা হলো গিয়ে সংগঠিত হয়। এখন চলো আমি একটা বিক্রিয়ার মাধ্যমে তোমাকে বুঝাই। আমাদের রেগুলার যে বিক্রিয়া, দেখো সোডিয়াম ধাতু সবসময় পাওয়া যায়, ক্লোরিন, ক্লোরিনটা গ্যাস আকারে পাওয়া যায় দেখে ক্লোরিন 2 দিয়ে বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড মিশে। এখন বলবা যে আমি সোডিয়াম ক্লোরাইড, স্যার এখানে তো ক্লোরিন দুইটা আছে, আমি এখানে হাফ দিয়ে করতে পারি। অনেক বই তোমরা দেখবা হাফ দিয়ে লেখা আছে, অনেক বই দেখবা শুধু ক্লোরিন আছে। কিন্তু শুধু ক্লোরিন দিলে একদম অ্যাকচুয়াল রাইট হয় না, সবসময় ক্লোরিন গ্যাস লিখতে হয়। এটা যদি লেখো তাহলে কাটাকাটি করলে লেখা যায় কি সোডিয়াম প্লাস এটা কাটলে ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড, এমন দেখবা অনেক বই আছে। কিন্তু এটা আসলে এখান থেকে আসছে, ডিরেক্ট এই লাইন কোনোদিনও হয় না। কারণ ক্লোরিন বলতে দুনিয়াতে মুক্তভাবে পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় ক্লোরিন গ্যাস। আর এখানে অর্ধেক মোল নাই দেখে হাফ মোল নাই দেখে টুটু কাটাকাটি। সো আমরা তোমাকে ক্লোরিন গ্যাস দিয়ে শিখাবো। দেখি যে আমি ক্লোরিন গ্যাস দিয়ে তোমাদের শিখাই, তাহলে আমি 2 মোল শিখাই দিই সোডিয়াম ক্লোরাইড, তাহলে তো হয়ে গেল, 2 দিয়ে দিলাম। আমি তোমাকে এটা দিয়ে শিখাবো যেন তোমরা সবগুলাতে যেন পারো, কারণ সবগুলাতে যেন অ্যান্সার করতে পারো এই জিনিসটা। চলো এখন আমরা শুরু করি। উপরগুলো মুছি, এটাই আমাদের বিক্রিয়াতে রাখবো। দেখো, জারণ বিজারণ করার সময় সবার প্রথমে আমাকে জারণ সংখ্যা সম্পর্কে আইডিয়া পেতে হবে। এখন জারণ সংখ্যাটা কি? কোন পরমাণু বা মৌল বা যৌগ যতগুলো ইলেকট্রন আদান প্রদান করে বিক্রিয়াটা সম্পূর্ণ করে, সেই সংখ্যাটি তার জারণ সংখ্যা। এখন বলি মুক্ত, আমাদের জারণ সংখ্যার একটা ছক আছে। ছকের মধ্যে প্রথম ছকের প্রথম কথাটাই হলো গিয়ে, কোন মৌল যদি একা কোথাও থাকে বিক্রিয়কের জায়গায় বা উৎপাদের জায়গায় যদি একা থাকলে সেটা সবসময় নিরপেক্ষ মৌল হয়, তার কারণে তার জারণ মান শূন্য। যেমন দেখো এখানে সোডিয়াম একা আছে, ক্লোরিন গ্যাস একা আছে, তাই জন্য ওদের জারণ মান শূন্য। কিন্তু এইখানে সোডিয়াম বা ক্লোরিন একা নাই, কিন্তু এটা পুরাটা মিলায় কিন্তু শূন্য হয়। এই পুরাটা যদি ধরো শূন্য, বা যেটা একা একা আছে, ক্লোরিন আমরা জানি +1, সরি সোডিয়াম হলো +1, ক্লোরিনে -1, কারণ ক্লোরিন অধাতু আর সোডিয়াম ধাতু। ধাতু সবসময় পজিটিভ আর অধাতু সবসময় নেগেটিভ। এখন দেখো, জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে জারণ সংখ্যা বৃদ্ধি, তার মানে সেটা জারণ বিক্রিয়া। আর জারণ সংখ্যা হ্রাস মানে সেটা হলো গিয়ে তোমার বিজারণ বিক্রিয়া। দেখো এখন এখানে দেখো, আমার এখানে যে সোডিয়াম এখান থেকে এখানে গেল, 0 থেকে 1 হয়েছে, তার মানে এখানে কি বেড়েছে। যে বাড়ে তাহলে সেটাকে বলা হয় জারণ বিক্রিয়া।
ঠিক আছে, এটাকে বলা হলো জারণ বিক্রিয়া। আর দেখো পরবর্তীতে যদি আমি লিখি, দেখো এইখানের মধ্যে দেখো যদি ক্লোরিন 0 থেকে -1 গেছে, তার মানে এটা বিজারণ বিক্রিয়া। সবাই হয়তো ক্লিয়ার? আমরা জানি যে বিক্রিয়া ইলেকট্রন দান করে সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া, আর যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। এখন দেখো যেহেতু এটা একটা অর্ধ বিক্রিয়া, এটা একটা অর্ধ বিক্রিয়া, দুটো বিক্রিয়া মিলে কি সম্পূর্ণ বিক্রিয়াটা সংঘটিত হয়, তাই আমি এখানে ওই দুইটা বিক্রিয়া লিখতেছি অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া যদি লিখি তাহলে আমি কি লিখতে পারি এখানে, দেখো আমি লিখতে পারি সোডিয়াম একটা ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাসে কনভার্ট হয়। সবসময় মাথা রাখবে যখনই তুমি উপরে আয়ন দিবে তার নিচে অবশ্যই একটু লিখতেই হবে, এটা মাস্ট। এখন আসো বিজারণ বিক্রিয়া শুরু করি। অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া কি ক্লোরিন গ্যাস, সে কি অবশ্যই একটা ক্লোরিন একটা ইলেকট্রন কি করে গ্রহণ করে, যেহেতু এখন ক্লোরিন কয়টা গ্যাস, তার মানে দুইটা পরমাণু আছে, তার মানে দুইটা ইলেকট্রন সে কি করবে গ্রহণ করবে, তাহলে কি দুইটা Cl- মানে ক্লোরাইড আয়ন গঠিত হয়। এটা 2 নং সমীকরণ দিলাম। এখন কথা হইলো আমি আগেরটা 1 নং সমীকরণ দিলাম, দ্বিতীয়টায় 2 নং সমীকরণ দিলাম। এখন কথা হইলো যে স্যার আমি এখানে ক্লোরিন 2 এভাবে লিখছি, এখানে আমি ক্লোরিন 2 লিখে এখানে আয়ন দিলাম না কেন? আয়ন সবসময় পরমাণু আকারে থাকে, যদি সিঙ্গেল পরমাণু আকারে থাকে। দেখো এখানে যদি তুমি সিঙ্গেললি ভাবে যদি এভাবে না লেখো তাহলে পুরা কাটে, এটা রাইট। তুমি যদি এভাবে লেখো ভুল, এরকম কোনো জায়গা পাবা না। সব সময় ক্লোরিন আয়ন আকারে পরমাণু আকারে গঠিত হয়, অণু আকারে হয় না। সো আমার এখানে গেল, আমার যেহেতু এটা এক্সট্রা, ওকে আমি উপরটা 1 নং সমীকরণ দিচ্ছি, এখন দ্বিতীয়টা 2 নং সমীকরণ দেওয়ার পর এখন দেখো এইখানে বিক্রিয়া, দেখো ক্লোরিন দুটো ইলেকট্রন গ্রহণ করতে হবে তার, কিন্তু সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। এখন তার মানে কি তার আরো একটা ইলেকট্রন দরকার তার দুইটা পুরো বিক্রিয়া সম্পূর্ণ করার জন্য। এখন সোডিয়াম তো একা পারবে না, সোডিয়াম একা শুধুমাত্র একটা ইলেকট্রন কি করতে পারে, শুধুমাত্র দান করতে পারে, যেটা এখন দুইটা দরকার। তার মানে কি আমার ক্লোরিন কয়টা দেওয়া লাগবে, দুইটা দেওয়া লাগবে, সরি সোডিয়াম কয়টা দেওয়া দরকার, দুইটা। কেন? কারণ এখানে দেখো ক্লোরিন দুটো ইলেকট্রন গ্রহণ করে দুটো ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়েছে, কিন্তু এখানে কি সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে একটা সোডিয়াম প্লাস আয়ন গঠিত হয়েছে। সো আমি যখন এখন যদি আমি 2 দিয়ে গুণ করি 1 নং সমীকরণকে, 1 গুণ 2 ও 2 নংকে আমি 1 দ্বারা গুণ করে যদি গুণ করি তাহলে দেখো 1 নং 2 দ্বারা গুণ করলে 2 সোডিয়াম দুটো ইলেকট্রন দান করলে তোমার 2 অবশ্যই আয়নে অ্যাকুয়াস লিখতে হবে। এখানে ক্লোরিন গ্যাস সে যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে 2Cl। দেখো এখানে তোমার ইলেকট্রন প্লাস মাইনাসে কাটাকাটি যায়, কাটাকাটি করলে দুইটা আছে, এখানে প্লাস দিয়ে দিই, বা এটাকে লেখা যায়। এখন তুমি পরীক্ষার খাতায় কিভাবে লিখবে, দেখো একসাথে কিন্তু জারণ বিজারণ ঘটে গেছে। পরীক্ষায় আসছে যে জারণ বিজারণ যুগপৎ ভাবে ঘটে, সেই কোশ্চেনে তোমাদের প্রথমত তুমি জারণ বিজারণ কাকে বলে লিখবা, লেখার পর যেই বিক্রিয়াটা চাবে সেই বিক্রিয়াটা, অথবা যদি না চাই তুমি তোমার মতো একটা বিক্রিয়া যেটা তোমার ভালো লাগে সেটা দিলা, যে আমি একটা বিক্রিয়া দিলাম। বিক্রিয়া দেওয়ার পর দেন তুমি জারণ কাকে বলে দিলা, জারণ কাকে বলে, জারণ অর্ধ বিক্রিয়া কাকে বলে, তার মানে দেওয়ার পর তুমি পরে বিজারণ অর্ধ বিক্রিয়া কাকে বলে সেটাও লিখলা। লিখার পরে তার পরবর্তীতে তুমি যখন এই যে এইটা পুরোটা লেখার পর তুমি এখানে আসবা, তখন তুমি দেখো সোডিয়াম কি করে একটা ইলেকট্রন ত্যাগ করে, মানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, সুতরাং এখানে জারণ ঘটে। অপরদিকে ক্লোরিন পরমাণু সোডিয়াম ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়, ফলে বিজারণ ঘটে। তারপরে দেখো এখন আমার কাছে কি কি আয়ন আছে, সোডিয়াম প্লাস আয়ন আছে আর ক্লোরিন মাইনাস আয়ন আছে, দুইটা আয়ন আছে না, যেহেতু প্লাস মাইনাস একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, ধনাত্মক চার্জকে বলা হয় ক্যাটায়ন, ঋণাত্মক চার্জকে বলা হয় অ্যানায়ন। এই ক্যাটায়ন আর অ্যানায়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা
আকর্ষণ বল দ্বারা আয়নিক যৌগ গঠন করে, মানে যৌগ গঠন হয়ে গেছে। এখন আয়নিক যৌগটা কি? আয়নিক যৌগটা হলো একটি ধাতু আরেকটি অধাতু ইলেকট্রন আদান প্রদান করে যে যৌগ গঠন করে তাকে বলা হয় তোমাদের আয়নিক যৌগ। ঠিক আছে, এটা নিয়ে তোমাদের আগামী একটা ক্লাসে ডিটেইলসে আলোচনা করব। শুধুমাত্র কাকে বলে যেহেতু এখানে পরিপ্রেক্ষিতে আসলো আমি তা বলে দিলাম। এখন দেখো এখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে কি সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। যেহেতু বিক্রিয়া একই সাথে জারণ ও বিজারণ উভয়ই সংঘটিত হয়, তাই বলা যায় যে জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া। বুঝতে পেরেছো তোমরা? এইভাবে পুরোটা লিখলে ইনশাল্লাহ তোমরা ফুল মার্কসই পাবে। এখন তোমাদের আরেকটা টপিক নিয়ে কথা বলি, নরমাল একটা টপিক, যে আমাকে একজন কোশ্চেন করছিল তোমাদের মধ্যে যে অরবিট আর অরবিটালের মধ্যে পার্থক্যটা ধরতে পারো না। ঠিক আছে, এটা নিয়ে আমি জাস্ট অল্প আলোচনা করতেছি। নেক্সট ক্লাসে তোমাদের কোনো একটা ক্লাসে আমি হয়তো এটা নিয়ে পুরোপুরি একটি নতুন ভিডিও আকারে তোমাদের সামনে প্রকাশ করে নিয়ে আসব। তো দেখো অরবিট আর অরবিটালের মধ্যে পার্থক্য। দেখো আমি এখানে লিখলাম অরবিট আর এখানে লিখলাম অরবিটাল। অরবিট হলো এই যে একটা, আমরা সবাই জানি এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, বৃত্তাকার কক্ষপথে যে ঘুরে, এই যে এটাই কি বলা হয় অরবিট। মানে আমি বলি যে ইলেকট্রন যে পথে আবর্তন করে সেই পথকে বলা হয় অরবিট। যেমন এটাকে বলা হইতেছে কেমন অরবিট। এখন অরবিটটা দেখতে কেমন বৃত্তাকার। এখন এক একটা অরবিট, এই যে যেমন এখানে একটা হইলো আরেকটা কক্ষপথ হয়, আমরা কোয়ান্টাম সংখ্যাতে পড়াইছিলাম, এটা প্রধান কোয়ান্টাম সংখ্যায় আমার গত ভিডিওতে তোমরা দেখে নিবে। এখন দেখো একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটাও তুমি জানো 2n স্কয়ারের নীতি অনুসারে। 2n স্কয়ার নীতি অনুসারে তুমি বলতে পারবে প্রথম কক্ষপথে কয়টা, আমরা ওইদিন পড়ছিলাম 2টা থাকে, দ্বিতীয় কক্ষপথে থাকে 8টা, 3 নম্বর কক্ষপথে থাকে কয়টা 18টা, এভাবে পড়েছিলাম। আমরা বোঝা গেল একটা অরবিটে ইলেকট্রন সংখ্যা কিভাবে আমরা কাউন্ট করি 2n স্কয়ার দ্বারা। আর অরবিটটা দেখতে কেমন হয় গোলাকার। এখন অরবিটাল জিনিসটা কি? অরবিটাল দেখো আমরা যেমন এখানে দিয়ে তোমাকে যদি বুঝাই, এখানে দেখো এই যে পুরো অরবিটের মধ্যে শুধুমাত্র এই জায়গার মধ্যে ইলেকট্রন আছে, শুধুমাত্র এই জায়গায় ইলেকট্রন আছে দেখে এই জায়গার মেঘের ঘনত্বটা কি বেশি, ইলেকট্রনের মেঘের ঘনত্ব, ইলেকট্রনের মেঘের ঘনত্ব বেশি। অর্থাৎ অরবিটের যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই অঞ্চলকে বলা হয় অরবিটাল। আর অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে এবং অরবিটালের আকার বিভিন্ন রকম হয়ে থাকে। এখন বুঝতে পারছো অরবিট আর অরবিটালের মধ্যে পার্থক্য। আর অরবিটের কিন্তু আরো কয়েকটা নাম আছে, আমি তোমাদের বলে দিই। অনেক সময় অরবিট না বলে সেটাকে তোমার আরো কিছু নামে ডাকতে পারে, সেটা আমি এখানে লিখে দিই। প্রধান শক্তি স্তর, তারপরে যে দেখো আমি আরো লিখতে পারি, অরবিট তো লিখলামই, কক্ষপথ, শেল। এই দেখো অরবিটের 4টা নাম, একটা প্রধান শক্তি স্তর বা শক্তি স্তর, কক্ষপথ, শেল বা অরবিট। আর অরবিটাল তো অরবিটালই, তোমরা হয়তো বুঝতে পেরেছো। তা আজকের ক্লাস আমার এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।